3 ফেব্রুয়ারি 2024-এ হাওড়া থেকে প্রায় 45 জন নিয়ে আমরা রাত্রিবেলা 12টা নাগাদ রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। বাসে করে আজকে আমরা যাব সোনাখালি। পৌঁছতে পৌঁছতে ভোর হবে। তারপর সেখান থেকে লঞ্চে করে 3 রাত 2 দিন ঘুরে নেব আমরা সুন্দরবনের জঙ্গলে। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল সেই দিন, যার জন্য বাসের স্পিড খুবই অল্প ছিল। এছাড়াও আমরা প্রায় ভোর রাতে পৌঁছে যেতাম, তাই আরো আস্তে আস্তে বাস চালানো হচ্ছিল যাতে ভোরবেলা গিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় যাত্রীদের। আমাদের হাতে কিন্তু অফুরন্ত সময় ছিল, তাই চলার পথে পড়েছিল ক্যানিং, এবং ক্যানিং এ বাস দাঁড় করিয়ে আমরা ঘুরে নিয়েছিলাম ক্যানিং এর ফিশ মার্কেটও। শহরতলির তুলনায় বেশ কম দামে কিন্তু এখানে মাছ পাওয়া যাচ্ছে। আপনারা যারা নিজেরা আসতে চান তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসবেন ক্যানিং, এবং ক্যানিং এ নেমে প্রচুর স্টেশনের উল্টো দিকেই দেখতে পাবেন ট্যুর অপারেটর বা ট্যুর এজেন্সি রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে একটা প্যাকেজ পছন্দ মতো চুজ করে নিয়ে নিজেদের রেটে আপনারা ঘুরে নিতে পারেন এই সুন্দরবন। এই দেখতে পাচ্ছেন যেহেতু রাতের বেলা, তাই ট্যুর অপারেটর অফিসগুলো বন্ধ আছে। না হলে দিনের বেলা এলে এখানে একাধিক অফিস আপনার পেয়ে যাবেন। হাওড়া থেকে আমরা সকালবেলাও বাস ছাড়তে পারতাম, এর আগেও ছেড়েছি, কিন্তু সেই ক্ষেত্রে যেটা সমস্যা হয়, যেহেতু শীতকাল, আমরা যদি 6টা বা 6:30টায় টাইম দিয়ে থাকি, কাউকেই 6টা 6:30টায় আসতে দেখি না। তো বাস ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 7:30 8টা বাজে। ঘড়িতে এখন বাজে 4:53। আমরা প্রায় আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব সোনাখালির পার্কিং এ। তারপরেও আমাদের প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে লঞ্চ পাওয়ার জন্য। আপনারা নিজেরা আসতে চাইলে একদম ভোরবেলা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চলে আসবেন ক্যানিং। সেখানে কোনো প্যাকেজ সিলেক্ট করে তারপর ওখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরে চলে আসবেন সোনাখালি। সেখানে লঞ্চে উঠে অভিজ্ঞতার সঞ্চয় করে নিন সুন্দরবনে। 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম সোনাখালির পার্কিং এ। 6:30 নাগাদ আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লঞ্চ ঘাটে, কিন্তু এত পরিমাণ কুয়াশা যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। কুয়াশার কারণে আমাদের লঞ্চ আসতে আর একটু দেরি হলো। প্রায় 7:30 নাগাদ এলো আমাদের লঞ্চ। হাওড়া টু হাওড়া এই প্যাকেজটা আমরা নিয়েছিলাম মাথাপিছু 4000 টাকা। এই যে হলুদ রঙের বোর্ডটি দেখতে পাচ্ছেন, এমভি পুষ্পক, এটাই আমাদের সঙ্গে থাকবে 3 দিন। এতে করেই আমরা 3 দিন ঘুরে নেব সুন্দরবন। চলুন লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাই। তবে সদ্য যাত্রীরা ঢুকেছে, তাই ভেতর পুরো প্যাকটা। ভিতরটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই উপরের ডেকটা কিরকম ছিল। সারাদিন আমরা এই লঞ্চেই থাকবো, রাত্রে চলে যাব হোটেলে। লঞ্চে 2টি বাথরুমও রয়েছে, যার মধ্যে একটি ইন্ডিয়ান এবং একটি ওয়েস্টার্ন। কুয়াশা কিন্তু এখনো কাটেনি, ভালো মতোই রয়েছে কুয়াশা। আর আমাদের লঞ্চ ছাড়তে এখনো প্রায় ঘন্টা দেড়েক বাকি আছে, তার কারণ পারমিশন অফিস খোলে 9টায়। তো 9টার সময় আমরা পারমিশন পেলে তারপর লঞ্চ ছেড়ে বেরোবো। ততক্ষণে লঞ্চে চেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে, সকলেই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসেছে নিজের সঙ্গী সাথী বেছে নিয়ে। ঠিক 9:10 আমাদের লঞ্চ সোনাখালির ঘাট ছেড়ে এগিয়ে চলল। আজকে আমরা গোসাবা হয়ে চলে যাব পাখিরালয়, এবং রাত্রিবাস এই পাখিরালয়তেই। ব্রেকফাস্টের জোগাড়যন্ত্রী চালু হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি এবং তার সঙ্গে একটি করে মিষ্টি। সুন্দরবন ট্রিপ আপনি যার সঙ্গে করুন না কেন, এখানে খাবার দাবারের একটা এলাহি সম্ভার থাকে, তাই গোটা ট্রিপে কিন্তু খাবার দাবার খুব ভালো হয়।
যদিও রান্নার গুণগত মান বিভিন্ন অপারেটরের বিভিন্ন রকম হয়ে থাকে, তবে খাবারের মেনু কিন্তু প্রচুর। আমাদের ট্রিপেও কি কি মেনু ছিল তার মেনু চার্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। ব্রেকফাস্ট করে 11:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম গোসাবার ঘাটে। এখানে লঞ্চ দাঁড়ালো ঘাটে এবং সবাই আস্তে আস্তে নেমে এলাম লঞ্চ থেকে। এখানে রয়েছে দু একটি সাইট সিন, সেগুলো ঘুরে আমরা আবার উঠে পড়ব লঞ্চে। আমরা প্রথমেই এগিয়ে চললাম হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। সবার ফার্স্টেই দেখে নেব হ্যামিল্টন বাংলো। ওই যে দূরে সবুজ এবং সাদা রঙের বাংলোটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটি হ্যামিল্টন সাহেবের বাংলো। যদিও ভিতরের প্রবেশদ্বার বন্ধ, আপনাকে এই বাইরে থেকেই ঘুরে দেখতে হবে। যেহেতু টুরিস্ট স্পট, তাই আশেপাশে খেলনার দোকান, খাবার দাবারের দোকান, জিনিসপত্র এইসবের দোকান তো থাকবেই। এরপর আমরা দেখে নেব গোসাবাতেই বেকন বাংলো। এখানে প্রবেশ করতে গেলে 5 টাকার বিনিময়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরেই আপনি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে বাংলোটি। এর আশপাশটা আমরা ঘুরে দেখতে পারবো, কিন্তু ভিতরে প্রবেশ করা এখানেও সম্ভব নয়। চলুন দেখে নিই। এছাড়াও এখানে একটি আশ্রম রয়েছে, কিন্তু আশ্রমটি ওই দিন বন্ধ থাকায় আমরা প্রবেশ করতে পারি না। এরপর আমরা আবার ফিরে চলে আসি গোসাবার ঘাটে এবং এখান থেকে এবার উঠে পড়ি লঞ্চে। বিকালের দিকে আমরা দেখে নিই পাখির জঙ্গল। যদিও এখানে কোনো পাখি আমাদের দর্শন হয়নি, তাই আমরা নিরাশ হয়ে ফিরে যাই পাখিরালয় হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের পাখিরালয়ের হোটেল। এখানে রয়েছে 8টি রুম এবং এর পাশে একটি বাংলো রয়েছে, সেখানেও রয়েছে 8টি রুম। ওই বাংলোয় মাঠে আমাদের সন্ধ্যাবেলার জন্য আয়োজন করা হয় ঝুমুর নাচের। তো আমরা সরাসরি চলে যাব সেই ঝুমুর নাচের অনুষ্ঠানে। আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রত্যেক বছরই শীতকালে একটি করে সুন্দরবন ট্রিপ করে থাকি। তো আপনারা যদি যেতে আগ্রহী থাকেন, যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্সে।
বা নিজস্ব যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ প্যাকেজও করে দিয়ে থাকি। রাত্রে আমাদের বেশিরভাগ লোকজনই রয়ে গেছে হোটেলে। আমাদের সবার জন্যই হোটেল বুক করা, কিন্তু অনেকেরই রিকোয়েস্ট ছিল রাত্রে লঞ্চে থাকবে, কারণ এই অভিজ্ঞতা তো সচরাচর কারোর হয় না। তো সেই হিসাবে 20 জনের মতো লঞ্চে এসেছেন এবং বাকি 20 জন রয়ে গেছেন হোটেলে। ট্রেনের মতোই লোয়ার বার্থ এবং আপার বার্থ, তবে হ্যাঁ সেকেন্ড এসিতে যেরকম থাকে লোয়ার আর আপার, সেরকম সিস্টেম এই নিচে লোয়ার এবং ওপরে আপার। মিডিল বার্থ এখানে নেই। এক একটা বার্থে 3 জন করে শোয়া যাবে, প্রত্যেকটায় বালিশ চাদর সবকিছুই দেওয়া রয়েছে। টোটাল সিট সংখ্যা আছে এখানে আছে 41, দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে। ডিনার চলছে অলরেডি। 6 জন, ভাত, মাংস, খাসির মাংস, স্যালাড। গুড মর্নিং বন্ধুরা, আজকে 5ই ফেব্রুয়ারি সকালবেলায় আমরা লঞ্চ ছেড়ে দিয়েছি। আবার সবার প্রথমেই চলে যাব আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার। এই সজনেখালির এন্ট্রি গেট আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বেশিরভাগটাই ঘুরবো কোর এরিয়ায়, তাই আজকে কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য কিন্তু সঙ্গে রাখা একেবারেই চলবে না। এই হচ্ছে পারমিশন অফিস। এখানে আপনার বোট ওয়াইজ টোটাল বোটের যাত্রী সংখ্যা সহ কতজন প্রবেশ করছেন তার একটা পারমিশন হয়, এবং এখান থেকে আপনাকে একজন গাইড হায়ার করতে হবে। সেই গাইড আজকে সারাদিন আপনাদের সঙ্গেই থাকবে। টাইগার রিজার্ভের টুরিস্ট গাইড আমি আপনাদের সাথে আজ ঝড়খালি অবধি আপনাদের সাথে থাকবো আমাদের সিস্টেম অনুযায়ী। হ্যাঁ, জঙ্গল টঙ্গল ঘুরিয়ে শেষে ঝড়খালি আপনারা বাঘ দেখতে চলে যাবেন, আমাদের ওখান থেকে ডিউটিটা আমাদের শেষ। হ্যাঁ, তো সুন্দরবন টাইগার রিজার্ভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সজনেখালি ফরেস্ট অফিস। এখানে মূলত দেখার আছে এই পাশের পুকুরটার মধ্যে কিছু বিরল প্রজাতির সামুদ্রিক কাঁঠা আছে। কাঁঠা অর্থাৎ কচ্ছপের বড় সাইজ যেগুলো হয় না, কাছিম বলে অনেকে। তো এটা খুব বিরল প্রজাতি, একেবারে মানে বিলুপ্তির পথে, তাই এদেরকে এখানে ব্রিড করানো হয়। ব্রিড করে এখানে রাখা হয়, অন্যত্র যে আরো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে সেখানেও রাখা হয়। তারপরে বড় হয়ে গেলে কিছু কিছু করে নদীতে ছেড়ে দেওয়া হয়। মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াইল্ডে এদের নাম্বারটাকে বাড়ানো। ঠিক আছে, এদের এইটুকু দেখতে পাবেন যখন এরা শ্বাস প্রশ্বাসের জন্য মাথাটা তুলবে তখন সাদা মাথাগুলো হচ্ছে ফিমেল, কালো মাথাগুলো মেল। মেল ফিমেল চেনার এটা একটা উপায়। আর শুধু মাথাটুকুই দেখতে পাবেন, শ্বাস নেয় আবার জলের নিচে চলে যায়। হ্যাঁ, এই আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটাকে দেখতে পাবেন আপনারা, অনেক দূর পর্যন্ত জঙ্গলটাকে দেখতে পাবেন। জঙ্গলটাই দেখা যায়।
আর এখানে একটা কুমিরের পুকুর রয়েছে, একটা পুকুরের মধ্যে কয়েকটা কুমির রাখা আছে। যদি এখন সকালবেলা উপরে ওঠে ওরা তাহলে দেখতে পেতে পারি, আর না হলেও আমরা যখন খাল খাঁড়ির মধ্যে দিয়ে যাব তখন ওরাও চড়াতে উঠে শুয়ে থাকে রোদ পোহানোর জন্য, তখন ওদেরকে দেখা যায়। তো যাই হোক, এইগুলো দেখে আমরা বোটে যাব। আর এই সময়টা ভাটার সময় আমরা জঙ্গলের খাল খাঁড়ির ভেতরে ঢুকলে কিছু দেখতে পেতে পারি, দেখার সুযোগটা থাকবে। সকাল সকালই বেরোনো দরকার। তো আপনারা সবাই অনুরোধ করছি, সবাই একসাথে থাকবেন, কোনো জায়গায় নামলে একসাথে থাকবেন, একসাথেই আবার ফিরে যাবেন। মানে অন্য অন্য গ্রুপ থাকবে তো কেউ এদিক ওদিকে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো আমি আগে চলছি। গোল পাতা গাছ, গোল পাতা সুন্দর, মানে সুন্দরবনের এটাও একটা ম্যানগ্রোভ। এটা দিয়ে আগে সুন্দরবনে গ্রামের ঘর ছাউনি হতো। এগুলো ফল, এগুলো পাতা গাছ। এবার এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে জঙ্গল এরিয়াটা দূর পর্যন্ত দেখা যায়, যদিও কুয়াশার জন্য বেশি দূর সাইডিং হচ্ছে না। সুন্দরবনের রিভার্স মেরে দেবো। বৈচিত্র্যপূর্ণ সেই বিখ্যাত শ্বাসমূলযুক্ত গাছ, শ্বাসমূলগুলি দেখতে পাওয়া যাচ্ছে মাটির উপরে উঠে এসেছে। সজনেখালি দেখে আমরা আবার উঠে এলাম আমাদের লঞ্চে। এরপর আমরা এখান থেকে চলে যাব সুধান্যখালি। তবুও তার মধ্যে দিয়েও যারা সার্ভাইভ করছে তারা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। আর এর নাম্বার হচ্ছে 109। এটা আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের লাস্ট যে গণনা হয়েছে তাতে 109টা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে পাওয়া গেছে। আর 109টা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া এখানে আছে হরিণ আর অন্য শুয়োর। মূলত তাদের খাবার হচ্ছে হরিণ আর অন্য শুয়োর। এখন আমরা চলে এসেছি সুধান্যখালি। এখানে বাঁদিকে দেখতে পেলাম একটি পুরানো সাবমেরিন পড়ে রয়েছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। এই সেই সাবমেরিনটি। প্রথমেই রয়েছে একটি বড় বনবিবির মন্দির, যেখানে বনবিবি তো রয়েছেন, সঙ্গে রয়েছেন সুন্দরবনের রাজা দক্ষিণী রায় এবং দুঃখীরাম। সুন্দরবনে দক্ষিণা রায় বলতে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে বোঝানো হয়। এই দক্ষিণা রায় নিয়ে অনেক পৌরাণিক কথা রয়েছে। যদি আপনারা দক্ষিণা রায় এবং বনবিবির গল্প শুনতে চান তাহলে আমাদের 2 বছর আগের যে সুন্দরবনের ভিডিও রয়েছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাড়াতাড়ি এই হচ্ছে সুধান্যখালি ওয়াচ টাওয়ার।
আপনারা সুন্দরবন গেলে কিন্তু অতি অবশ্যই ছোট নৌকায় করে কাঁকড়ার জঙ্গল দেখতে যাওয়া যায়, সেখানে অবশ্যই যাবেন। এই কাঁকড়াগুলি একটু অন্য ধরনের, এরা গাছে ঝুলন্ত অবস্থায় থাকে, যা দেখতে ভালো লাগে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে যাওয়া হয়নি, এবং এই যাত্রাটা ভোরবেলা করলেই সবচেয়ে ভালো হয়। তাই আমরা সেই যাত্রাটা অর্থাৎ কাঁকড়া জঙ্গল যাত্রাটা ক্যান্সেল করি শুধুমাত্র কুয়াশার কারণে। ক্যান্সেল করা বলতে রীতিমতো বাধ্য হই, কারণ ছোট নৌকা যারা নিয়ে যায় তারা নিয়ে যাবে না বলেছিল কুয়াশার কারণে। এবার আমরা এগিয়ে চলেছি দোমাকির উদ্দেশ্যে। এখানে প্রায় একটি 500 মিটারের ব্রিজ রয়েছে, তার উপর দিয়ে আমরা হেঁটে ঘুরে দেখব জঙ্গল। খাঁড়ির মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ দেখা মিলল একটি কুমিরে। কুমিরটি রোদ পোয়াচ্ছে। এখানে শুধু খেয়াল করুন নদীটি কি পরিমাণ চওড়া। সামনে নদীর অপর প্রান্ত প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না। এখন এই মুহূর্তে যে জায়গাটাতে এসেছি এটা সুন্দরবনের একটা অন্যতম জায়গা, এর পঞ্চমুখ বলা হয়। মানে সুন্দরবনের বিভিন্ন জায়গাতে 5টা 6টা 7টা খালখাড়ি এক জায়গায় এসে মেশে, তো সেটার মধ্যে ওই রকমই আরেকটা জায়গাতে আমরা যেখানে মিশেছি, যেখান দিয়ে এখন আমরা ফরেস্ট অফিসের দিকে এগিয়ে চলেছি। এই জায়গাটাও 5টা বড় খালের মুখ, এটাকে সাথে পঞ্চমুখ বলা হয়। যেমন গাজীখালি, বীরখালি, বুন্দি, বিদ্যা, নবাকি, এইরকম এদের নাম সব ওরা এই এরিয়াতে এসে মিশেছে। এই জায়গাটা তো এখন একটু পুকুরের জলের মতো শান্ত দেখছেন আপনারা, কোন রকম ঢেউ নেই, কিন্তু এটা আর অল্প কিছুদিন পর থেকেই, মানে এই ফেব্রুয়ারিটা যা করে যাবে, মার্চ থেকে শুরু হয়ে যাবে, যখন দক্ষিণে হাওয়া শুরু হয়ে যাবে। দক্ষিণে যখন হাওয়া শুরু হয়ে যাবে তখন এগুলো খুব উত্তাল হয়ে যাবে, আর তখন ঢেউ বাড়বে আস্তে আস্তে। আর কালবৈশাখীটা যখন হয় তখন তো সাংঘাতিক রাফ হয়ে যাবে সব জায়গায়, এরকম বড় বড় ঢেউগুলো, মানে বোট যেতে গেলে এমনি করে করে যেতে হবে। আর ওই যে সমস্ত সাইডের গাছপালা আমরা দেখতে পাচ্ছি, ঢেউগুলো এত জোরে আসলে পরে সেখানে এই গাছের মাথা পর্যন্ত যেন জল উঠে যায়, সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। ওই সময় এইসব জায়গাগুলো দিয়ে পাস করা খুব মুশকিল। কি নাম আছে? মদনটা লেসার অ্যাডজুটেন্ট স্ট্রাক। এটা হচ্ছে সুন্দরবনের সব থেকে বড় পাখি। এই মুহূর্তে আমরা আছি দোবাকি ক্যাম্পে। এখানে প্রায় 1/2 কিলোমিটারের মতো একটা হ্যাঙ্গিং ব্রিজ, প্রায় 1/2 কিলোমিটারের ব্রিজ রয়েছে, জাল দিয়ে ঘেরা। এখান দিয়ে আমরা হেঁটে চলবো। হ্যাঁ, এগুলো হরিণের পাইপ। এগুলো হরিণের যায়, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার, আচ্ছা মানে আয়তকার, যেমন সেই দ্বীপ গুলোকে নিয়ে যাওয়া একটা বক করা হয় এইরকম। আর 30 বাই ইঞ্চের পাইপটা সবসময় বড়।
দোবাকি ওই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা দর্শন পেলাম হরিণের। অন্য কোনো এক লঞ্চে আগত কোনো কাকিমার মনে হয়েছে ওটি লাল গরুর বাচ্চা। জানি না হরিণ আর লাল গরুর বাচ্চার মধ্যে তফাৎ কি করে উনি বুঝতে পারলেন না। এরপর আমরা চলে এলাম ঝড়খালি। যদিও ঝড়খালির পরেই আমাদেরও ভিডিও সমাপ্ত হবে, কারণ লাস্ট দিন আমি একটু অসুস্থ হয়ে পড়ায় লাস্ট দিনের ঘোরার ভিডিও আর আমার পক্ষে তোলা সম্ভব হয়নি। সারাদিনটা আমার লঞ্চে শুয়েই কেটে গেছিল। যদি আপনারা গোটা সুন্দরবন বাঘ এবং কুমিরের দর্শন নাও পান, তাহলে কিন্তু গ্যারান্টি সহকারে এখানে আপনারা বাঘ দেখতেই পাবেন। এখানে 3টি বাঘ যারা অসুস্থ তাদেরকে সংগ্রহ করে রাখা রয়েছে এবং তাদের খাদ্য সংস্থান এখানেই করা হয়। $30 বিনিময়ে টিকিট সংগ্রহ করে আপনাকে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে আমরা আছি ঝড়খালি। এখানে বেশ কিছু বাঘ যেগুলো ধরুন ইনজিওর্ড হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, শিকারের ক্ষমতা হারিয়েছে, তাদেরকে সংগ্রহ করে রাখা হয় এবং তাদের খাদ্য সংস্থান এখান থেকেই হয় বা এখান থেকেই জোগাড় দেয়। সেই দিকে যাব এবং তার সঙ্গে রয়েছে পার্ক বাচ্চাদের খেলার জন্য। আর কি কি আছে চলুন ভেতরে গিয়ে দেখা যাক। সামনে নাকি বাঘ দেখা গেছে, সব ছোটাছুটি করছে। এমনি দেখা যাবে, ছোটার দরকার নেই এখানে, কারণ খাঁচার বাইরে আর যাবে কোথায়। ওই তো থোবড়াটা দেখাচ্ছে, এই দেখুন। এটাই মনে হচ্ছে খোলাটা। এটি কুমির দেখতে পাওয়া যাচ্ছে যেটি শুয়ে রোদ পোয়াচ্ছে। এরকম একাধিক কুমির আমরা দেখতে পেয়েছি, সব কটা ছবি আর তুলে ধরলাম না। ঝড়খালি ঘুরে আমরা ফিরে এলাম আমাদের পাখিরালয়ের হোটেলে। আজকেও রাত্রিবাস এখানে। আজকের কাউকেই লঞ্চে থাকতে দেওয়া হয়নি, আজকে সবাইকেই নিয়ে চলে আসা হয়েছিল হোটেলে। আর আগেই বলেছি, যেহেতু লাস্ট দিন আমি অসুস্থ ছিলাম, তাই লাস্ট দিনের ভিডিও আর আপনাদের সামনে ধরতে পারলাম। আজকেও হোটেলে ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছিল, সেই ঝুমুর নাচ চলছে এবং এই ঝুমুর নাচের সঙ্গে সঙ্গেই আমাদের ভিডিও আজকে এখানে আমরা শেষ করছি।